আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা পদে দায়িত্ব দেবার দাবি জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে 3 থেকে 5 জন সেনা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। ঢাকা নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে এসব দাবি জানিয়েছেন দলগুলোর নেতারা। এছাড়া সরকার আইন প্রণয়ন করলে কমিশন গণভোটের প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 13টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সংলাপে নির্বাচনী আচরণবিধিতে অমীমাংসিত বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি কিছু সংশোধনী আনার দাবি জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। বলা হয়েছে এতগুলো ওয়ার্ড প্রতি একটা ফেস্টুন লাগানো হবে, কিন্তু যাদের শক্তি সামর্থ্য বেশি তারা সংখ্যার পর সংখ্যা লাগিয়ে যাচ্ছে। পেশি শক্তি মুক্ত নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। নির্বাচনী বিধিমালায় স্পষ্ট করে বলা আছে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। সেই দলীয় প্রধান হিসেবে যদি খালেদা জিয়ার পাশে তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কেউ ব্যবহার করে, তাহলে তার উপরে আপনাকে এটা প্রয়োগ করতে হবে। আমরা তখন এই কমিশনের সক্ষমতাটা দেখতে পাবো, তাদের আন্তরিকতাটাও আমরা দেখতে পাবো যে তারা কতটুকু আন্তরিকতা নিয়ে এই আইনটা তৈরি করেছেন এবং এটা প্রয়োগ করার জন্য তারা কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ আছেন। প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন ও তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে ডিসিএসপি বদলি সহ বেশ কিছু দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। এ ব্যাপারে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সেনাবাহিনীর সাথে আলোচনা নিশ্চয়ই হয়েছে বা হবে। সংলাপে অংশ নিয়ে কমিশনকে সংবিধান প্রদত্ত ক্ষমতা ব্যবহারের আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি গায়ের জোর অ্যাপ্লাই করি অথবা আমি নিয়ম ভঙ্গ করে কিছু করি, তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না। পরে রাজনৈতিক দলগুলোর এসব দাবির বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে চান সবার সহযোগিতা। আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার। আমি তো এখনো এই ব্যাপারে বক্তব্য দেওয়ার, কিন্তু আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে আমাকে অনেক জিজ্ঞাসা করেন। সকালবেলা অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন, কিভাবে করবেন, কিভাবে এতগুলো জবাব দিবে, কয়টা বাক্স করবেন। এগুলো আমি সব আমার চিন্তা, আমাদের এক্সারসাইজ, এগুলো আমরা শুরু করবো ওই আইনটা হওয়ার পরে। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব প্রার্থী আচরণবিধি মেনে চলবে বলে প্রত্যাশাও করেন সিএসি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে থাকায় বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসএসসি কোর্স 2025-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সংকটকালে দেশের মানুষের পাশে ছিলেন বলেই ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব হয়েছে। বাংলাদেশ ইজ এ লাকি কান্ট্রি। All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. As a result, it came to an end very quickly. তবে সংকট এখনও পুরোপুরি কাটেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন রূপান্তরের পথে রয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনী সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। Ending is one thing. Ending doesn't solve everything. It creates new problems to settling down. What role army plays in it? You are torn apart in debating, discussing, mulling over the whole thing. So now the time for election, we are looking forward to it. And we announced the date for February. Again, we need the support from our armed forces
from our police, in law enforcing agencies, all types. Because it is a big undertaking coming from an uprising. এবছর বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ সহ বিদেশি 23টি দেশের মোট 311 জন সামরিক কর্মকর্তা ডিএসএসসি কোর্স সম্পন্ন করেছেন, যার মধ্যে সেনাবাহিনীর 170 জন, নৌবাহিনীর 45 জন, বিমান বাহিনীর 36 জন, বাংলাদেশ পুলিশের 1 জন নারী সহ 3 জন কর্মকর্তা রয়েছেন, আর বিদেশি কর্মকর্তা ছিলেন 58 জন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের নেতৃত্বে 8 দলের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত দেশের 7 বিভাগীয় শহরে হবে সমাবেশ। বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠক শেষে দলটির সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে গণভোটে হ্যাঁ বিজয়ী করতে 8 দলের পক্ষ থেকে প্রচার চালানো হবে বলেও জানানো হয়েছে। কোনো দল চেয়েছিল উভয় কক্ষে পিয়ার, কেউ চেয়েছিল উচ্চ কক্ষে পিয়ার। তো উচ্চ কক্ষে পিয়ার সুলাই সনদের মধ্যে আছে, এটা আইনি ভিত্তি আদেশের মাধ্যমে হয়েছে, কিন্তু যদি গণভোটে হ্যাঁ বিজয়ী হয় তাহলে এটা উচ্চ কক্ষে পিয়ারটা বাস্তবায়িত হবে। নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর যদি করতে হয়, অংশগ্রহণমূলক যদি করতে হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসসির কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ডক্টর খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। 7ম কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসসির জাতীয় নিরাপত্তা স্তরের বৈঠকে অংশ নিতে ডক্টর খলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এ সফরকে ঘিরে অজিত দোভালের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসবে কিনা তা জানা যাবে আগামীকাল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ কাল এ বিষয়ে রায় ঘোষণা করবেন। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে কততম সংসদ নির্বাচন থেকে তা কার্যকর হবে তাও স্পষ্ট হবে রায়ের মাধ্যমে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করেছিল বিএনপি সরকার। 3টি নির্বাচনও হয় সেই সরকারের অধীনে। এরপর এক রিটের প্রেক্ষিতে 2011 সালের মে মাসে এই ব্যবস্থা বাতিল করে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। সেই রায়ের ভিত্তিতে একই বছরের জুন মাসে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। জুলাই অভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপিল বিভাগের সেই রায় রিভিউ চেয়ে 8 জন ব্যক্তি ও 2টি সংগঠন আবেদন করেন। পরে শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। সেই আপিলের উপর শুনানি শেষ হয় গত 11 নভেম্বর। খায়রুল হক তিনি তার নিজের ইচ্ছামতো রাজনৈতিক উদ্দেশ্য পরিণতভাবে এই জাজমেন্টটি দিয়েছেন। বর্তমানে যে রায়টি হবে সেটি হবে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ রায়, যে রায়টি ফলো হবে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান কোনো কোরআন বা বাইবেল নয় যে তাকে পরিবর্তন করা যাবে না। সংবিধানের মৌলিক কাঠামো ঠিক রেখে তাতে সংস্কার করা যাবে। গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয়, সেই গণতন্ত্রকে শানিত করার জন্য, ঋদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্জ করবে। আপিলকারীদের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস এবং দেশের গণতন্ত্রকে নস্যাৎ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার বলতে কিছু ছিল না। সুপ্রিম কোর্টের যে রায়টি ঘোষণা হবে, ভবিষ্যতে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি। শুনানিতে সব পক্ষের আইনজীবীরাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মত দেন। একই সাথে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে যেন তা কার্যকর করা হয় সেই আর্জিও জানান তারা। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন, এখানে কোনো ব্যত্যয় হবে না। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
আসন্ন সংসদ নির্বাচনে জোট নয় আসন সমঝোতার দিকে ঝুঁকছে রাজনৈতিক দলগুলো। তবে ৩০০ আসনেই একক প্রার্থী দেওয়ার কথা প্রকাশ্যে বলছে অনেক রাজনৈতিক দল। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় ভোট বিভাজন ঠেকানো এবং মাঠ পর্যায়ে সহজ সমন্বয়ের কারণেই রাজনৈতিক দলগুলো আসন সমঝোতায় যাচ্ছে বলে মত নির্বাচন বিশেষজ্ঞদের। আসন সমঝোতা নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করা হলেও নির্বাচনী হাওয়া বইছে দেশজুড়ে। নিজ নিজ কৌশলের অংশ হিসেবে রাজপথে নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। এতে চিরবৈরী সম্পর্কের দলগুলো কাছে এসেছে একে অপরের, আবার দীর্ঘদিন জোটবদ্ধ হয়ে নির্বাচন করা দলের সাথে কারো কারো ঘটেছে বিচ্ছেদ। তবে দলগুলো এবার রাজনৈতিক জোট না করে আসন সমঝোতার পথে হাঁটছে, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে দলগুলোর নতুন কৌশল। 2008 সালের পর 14 ও 18 নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করে বিরোধী দলের আসনে বসেছিল জাতীয় পার্টি, যাকে গৃহপালিত দল হিসেবেও আখ্যা দেওয়া হতো। সে ধরনের খেতাব পাওয়া এখন কোনো দলেরই কাম্য নয়। সেজন্য ওই ধরনের জোট এবার আর হচ্ছে না। জোটের চেয়ে আসন সমঝোতা এখন বেশি বাস্তবসম্মত বলে মনে করছে বড় রাজনৈতিক দলগুলো। যে আসনটা নিয়ে সমঝোতা করছেন সেই আসনে সেই ব্যক্তিটি যদি স্থানীয়ভাবে জনগণের কাছে পপুলার হয়ে থাকে, তখন কিন্তু এই আসন ভিত্তিক সমঝোতাটা কাজ নাও করতে পারে। যখন সমঝোতা করে করা হয় তখন ইলেকশনটা কম্পিটিটিভ হয় না সাধারণত। তখন জনগণের কাছে একটা মেসেজ যায় যে এখানে কি হবে, এই আসনে কি হবে এটা তো আমরা জানি, কাজে আমরা এখানে ভোট কেন দিতে যাব। আসন সমঝোতা আসলে কি? নির্দিষ্ট কোনো আসনে কোনো দলের প্রার্থীকে সুবিধা দিতে অন্য দলের প্রার্থী না দেওয়াকে বলা হয় আসন সমঝোতা। ধরা যাক এ দল কোনো আসনে প্রার্থী দিল, এতে বি দল ওই আসনে কোনো প্রার্থী দিবে না। জোট হলেও এমনভাবেই প্রার্থী দেওয়া হয়। পার্থক্য শুধু সরাসরি জোট ঘোষণা না করা। অবশ্য এবার যে আরপিও সংশোধন করা হয়েছে তাতে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলগুলোকে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এরকম ছোটো ছোটো পলিটিক্যাল পার্টি যারা শুধুমাত্র এমপি হওয়ার জন্য পলিটিক্স করে, তাদেরকে কিন্তু আমরা বিলুপ্ত হতে দেখেছি। কাজেই তাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা ওই রকম পলিটিক্স করব না যেটা আমাদেরকে ওই একই রাস্তায় নিয়ে যায়। পপুলার ক্যান্ডিডেটকে বাদ দিয়ে অন্যকে যখন আপনি করছেন, নমিনেশন দিচ্ছেন, তখন সেই ক্যান্ডিডেট স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে পাশ করে যাচ্ছে। তাই স্বতন্ত্র প্রার্থীর রাজনীতি তখন তৈরি হবে। কারা যাচ্ছে আসন সমঝোতায়? বিএনপি ও জামায়াতের বহুদিনের বন্ধুত্বের পথ নির্বাচনী মাঠে দুদিকে বেঁকে গেছে। তাই বিএনপির বাইরে ইসলামী সম্ভাবনা দলগুলোকে নিয়ে বড় ঐক্য তৈরির মাধ্যমে আসন সমঝোতায় মনোযোগ দিয়েছে জামায়াত ইসলামী। বসে নেই বিএনপিও। তারাও জামায়াতের বাইরে বাকি সবাইকে নিয়ে ঐক্য করার চেষ্টা অব্যাহত রেখেছে। এরই মধ্যে বিএনপির প্রাথমিকভাবে সম্ভাব্য যে প্রার্থী ঘোষণা করেছে তাতে এনসিপির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করতে পারে এমন অনেক আসন ফাঁকা রেখেছে। কিন্তু দুদলের কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খুলেনি, বরং এনসিপির জোরের সাথেই বলছে একাই নির্বাচন করবে তারা। ভোটাররা তো আর দলের নির্দেশ মতো ভোট দেবে না, সে তার চয়েস মতোই ভোট দেবে। আসন ভিত্তিক সমঝোতা এটা একটা রাজনৈতিক দলের জন্য অধিকতর রিস্কি। আগামী অনেক বছরে কোনো গৃহপালিত বিরোধী দল বাংলাদেশে আর হবে এটা হওয়ার সুযোগ নাই, কারণ ওই যে শিক্ষাটাই সেই শিক্ষাটাতে তারা গ্রহণ করবে। ভোটের রাজনীতিতে এখন তাই চলছে আসন ধরে ধরে হিসেবের খেলা। আগামী নির্বাচন শুধু ভোটযুদ্ধ নয়, এটি হবে সূক্ষ্ম সমঝোতার কৌশল, যেখানে ছোট দলগুলোর টার্গেট সংসদে জায়গা করে নেওয়া আর বড় দলগুলোর লক্ষ্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সকল বাধা দূর করা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে। কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনে সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে নেতাকর্মীরা। মোংলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী জুলফিকার আলীর সমর্থকরা উপজেলার সোনাইতলা ইউনিয়নের জয়খা এলাকায় সমাবেশ করেছেন। সাতক্ষীরা 2 আসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলীমকে মনোনয়ন দেবার দাবি করেন নেতাকর্মীরা। জয়পুরহাট 1 আসনে দলের প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল করেছে বিএনপি নেতা ফয়সল আলীম এবং আব্দুল গফির মণ্ডলের সমর্থকরা। জামালপুর 2 আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন অবস্থান কর্মসূচির প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। এদিকে 4 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত কবির আহমেদ ভূঁইয়ার সমর্থকরা মশাল মিছিল করেছে। অন্যদিকে শরীয়তপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু গণসংযোগ করেছেন।
ফরিদপুর 2 আসনের প্রার্থী শামা ওবায়দ বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে তাহলে দেশের 64 জেলায় স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা হবে। নাটোরের নলডাঙ্গা উপজেলার 2টি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও উঠোন বৈঠক করেছেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ি আসনে বিএনপির মনোনয়ন ঘিরে মধুপুর পৌর শহরে দলের 2 গ্রুপের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় 2টি বেসরকারি ক্লিনিক ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। সংঘর্ষে আহত হন 3 জন। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। এরপর থেকেই অপর মনোনয়ন প্রত্যাশী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর সমর্থকরা ফকির মাহবুবের মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। বিকেলে 2 গ্রুপ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করে একীভূতকরণের ফলে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ক্ষতির বিষয়টি বিবেচনা করতে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি চেয়ারম্যান মমিনুল ইসলাম। সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের নিয়ে সেমিনারে এসব কথা বলেন ডিএসসি চেয়ারম্যান। সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস 2025 নিয়ে নিজেদের মতামত এবং প্রস্তাবনা দিয়েছেন বিনিয়োগকারী সহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এ সময় বক্তারা বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভালো কোম্পানি অন্তর্ভুক্ত করা সহ আরও বেশি আইপিও এনে শেয়ার বাজারের গতিশীলতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। এবার ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের 2টি আলাদা অভিযানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 23 সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতদের ভারতের মদতপুষ্ট খরেজি হিসেবে অভিহিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির গোপন সংবাদের ভিত্তিতে বাজাউরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে এক শীর্ষ কমান্ডার সহ 11 সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 52 বিভাগে অভিযান চালিয়ে 12 সন্ত্রাসীকে হত্যা করা হয়। খাইবার পাখতুনখাওয়ায় ভারতের মদতপুষ্ট সর্বশেষ সন্ত্রাসী নিহত হওয়ার আগ পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এবার ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট। বিশ্বের 84তম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলার মাইল ফলক স্পর্শের দিনে মুশফিকুর রহিমকে প্রশংসায় ভাসিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের সেরা এই ব্যাটারকে শুভকামনা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়াও দেশ ও বিদেশ থেকে কিংবদন্তিতে শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মুশফিক। মমিনুর রিপনের রিপোর্ট। মিরপুর টেস্টের প্রথম দিন শেষেও 100তম টেস্টের মাইল ফলকের জন্য বিশেষ সম্মাননা পেলেন মুশফিকুর রহিম। বিসিবি সভাপতিকে নিয়ে মিস্টার ডিপেন্ডেবলকে বিশেষ ক্রেস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। মুশফিক প্রথম 100তম টেস্ট খেলছে, তো আজকের দিনটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য আমাদের জন্য একটা অত্যন্ত একটা মাইল ফলক আজকে আমরা পাস করলাম। 99 রানে আজকে খেলা শেষ হয়েছে। কালকে উনি 100তম টেস্টে 100 রান করবেন, এটা আমাদের জন্য একটা প্রাপ্তি এবং আশা করি ফলোড বাই মুশফিক ভাই আরও অনেক প্লেয়ার 100তম টেস্টের মাইল ফলক ছুবে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইল ফলক স্পর্শ করায় দিনভর দেশি বিদেশি ক্রিকেটারদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত মিস্টার ডিপেন্ডেবল। তার কীর্তিতে মুখরিত দেশের সাবেক ক্রিকেটাররা। মুশফিক হি ডিড লট অফ গুড থিংস ফর বাংলাদেশ ক্রিকেট। অনেক অ্যাচিভমেন্ট আছে যা ওর কথা না বললে হয় না, এবং এটা সবচেয়ে বড় কথা যে একটা দেশের জন্য 100টা টেস্ট খেলা, এটা আসলে সবার কপালে হয় না, বাট ওর জন্য ও এটা ডিজার্ভ করে। যেই ট্রিবিউটটা মুশফিককে দেওয়া হলো, যে ট্রিবিউটটা আমাকে দেওয়া হলো, এটা মনে হয় যারা এই ক্রিকেটের সাথে আছেন সেটা সবাই প্রাপ্য। এটা অবিশ্বাস্য এক অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক এই কীর্তি গড়েছে। আমি মুশফিককে তার 100তম টেস্টের জন্য অভিনন্দন জানাই। আশা করি সে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ খেলবে। প্রথম দিন শেষে 99 রানে অপরাজিত মুশফিক 3 অঙ্ক ছুলেই 100তম টেস্টে সেঞ্চুরির বিরল রেকর্ডের ক্লাবে নাম লেখাবেন তিনি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ।
রাত 1টা মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।